নমস্কার, শুভ সকাল। মনের জানালার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকের মনের জানালার এই পর্বটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে সকালবেলা আপনাদের ভূতের গল্প শোনাতে এসেছি। আসুন আলাপ করে নিই। আজকে আমাদের স্টুডিওতে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন ভয়েস অব অত্রির প্রযোজনায় অত্রি ভট্টাচার্য, ডক্টর তরুণ কুমার দাস, অনির্বাণ নস্কর, সুপ্রতিম মণ্ডল, মেঘনা দে, এবং তাদের আজকে পরিবেশনায় রয়েছে একটা ভূতের গল্প। গল্পের নাম ব্ল্যাক ম্যাজিকের তাণ্ডব। তো শুরু হচ্ছে নাটক ব্ল্যাক ম্যাজিকের তাণ্ডব, শুনে নেওয়া যাক। আমি গৌরব, এই মুখার্জি বাড়ির একমাত্র ছোট ছেলে। আমরা দুই ভাই আর এক বোন। আমার দিদি শ্রেয়া, আমার বড়দা গৌতম। আমাদের প্রথম থেকেই অনেক বড় পরিবার। আমার বাবা, কাকা, কাকিমা, আগে আমরা সবাই একসাথেই থাকতাম। কিন্তু একদিন কাকু বাবাকে বলল, দাদা, এই বলছি যে শোন না, এই এত বড় বাড়ি এই ধরে রাখা কি ঠিক হবে? তার থেকে চল এই বাড়িটা বিক্রি করে দিই। তুই তো শেয়ারটা বুঝে নে, আমায় আমার শেয়ারটা বুঝিয়ে দে। কি কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর? পূর্বপুরুষের বাড়ি বিক্রি করে দেব? কোথায় থাকবো আমরা? আর কত স্মৃতি আছে বলতো? ছাড় তো ওইসব সেন্টিমেন্টাল কথা। এমনিতেই আমার টাকার খুব প্রয়োজন। কেন, আবার কি জুয়া খেলা ধরেছিস তুই? ফালতু কথা না বলে আমার ভাগটা আমায় বুঝিয়ে দে। কখনোই না, আমি আমার পূর্বপুরুষের বাড়ি বিক্রি করতে দেব না। আমার জন্ম এখানে, আমার মরণও হবে এখানে। তোর নামে বাবা বাড়ি লিখে দিয়েছে বলে তুই যা খুশি তাই করবি। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। কিছুটা কথা কাটাকাটি হয় বাবা আর কাকার মধ্যে। পরের দিন কাকু বাড়ি ছেড়ে চলে যায়। যাবার সময় বাবাকে বলে যায়, যখন এ বাড়ি আমি ভোগ করতে পারলাম না, তখন আমি অন্য কাউকে করতে দেব না। পুরো শ্মশান করে দেব বাড়ি। ঠিক আছে, তো যা করার কর, কিন্তু মনে রাখিস, তোকে তো আমি বাবা মা মারা যাওয়ার পর কোলে পিঠে করে মানুষ করেছি। তাই আমার দরজা সব সময় তোর জন্য খোলা। ভুলটা যেদিন বুঝতে পারবি, ফিরে আসিস। এরপর সবকিছুই ভালোই চলছিল। আমার বাবার ব্যবসা ছিল, বাবা আর দাদা ব্যবসা দেখত, আর আমি পড়াশোনার জন্য বাইরে থাকতাম। একদিন রাত্রে দাদা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল সাইকেলে করে। দাদা বাবাকে ফোন করে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বাবা। হ্যাঁ বলো। আমি দোকান বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ 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 ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে। না 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 না। হ্যালো হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? কি হলো? হ্যালো। দাদার ধাক্কা লাগে লরির সাথে। স্পট ডেথ আমার দাদা। আমি বাড়ি থেকে খবর পেয়ে দ্রুত বাড়িতে আসি। বাড়ির বড় ছেলের আচমকা মৃত্যুতে বাড়ি কান্নায় ভেঙে পড়েছে। দাদার শেষকৃত্য সম্পন্ন হবার পর একদিন রাত্রে আমি আমার ঘরে বসে গল্পের বই পড়ছি। হঠাৎ শুনতে পাই, গৌরব, গৌরব, কিরে গৌরব, খেলবো? আয় বাইরে আয়, সাঁতার কাটবো, আয় আয়। এটা কি করে সম্ভব? এটা তো আমার বন্ধু রজতের গলা। কিন্তু রজত তো ছোটবেলায় পুকুরে ডুবে মারা গিয়েছিল। তবে না না না, আমার হয়তো মনের ভুল হচ্ছে। এ কি করে সম্ভব? যাই শুয়ে পড়ি। এর পরের দিন সকালবেলা বাবা খেতে বসে দিদিকে ডাকে। কিরে মা, আয় খাবি আয়। আমি খাবো না, শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও তো। এরপর থেকে একটা জিনিস প্রায় লক্ষ্য করছি,
দিদি নিজের ঘরে থেকে আর বার হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। একদিন বাবা দোকানে গেছে, আমি নিচে বসেছিলাম, দিদি নিজের ঘরেতেই ছিল। হঠাৎ শুনতে পেলাম, হঠাৎ হঠাৎ চিৎকার শুনে উপরে দৌড়ে যাই, গিয়ে দেখি দিদি মেঝেতে পড়ে, কোনো জ্ঞান নেই। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। ডাক্তার জানায় দিদির ওপরের বডি ধরে গেছে, প্যারালাইসিস। কি হবে, কি করে সব চলবে, কিচ্ছু জানি না। বাবা দোকানে যায়, আমি বাড়িতে থাকি, আর পড়াশোনা সে প্রায় লাটেই উঠেছে। রাতের খাওয়া শেষ করে এইসব কিছু ভাবছি, ঠিক এমন সময় ছাদে কারুর একটা হাঁটার আওয়াজ আসছে বলে মনে হলো। যাই তো, গিয়ে দেখি কে আছে। চোর এলো না তো আবার এই সময়। ছাদে গেলাম, কই কই না, কেউ নেই। এই না 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 না, ওই তো ওই পাশে কি একটা হাঁটছে। কে কে ওখানে? এখানেই তো ছিল। কাছে যেতেই কেউ নেই, নিজেকে কেমন একটা পাগল পাগল লাগছে। ঠিক এই সময় কানে ভেসে এলো, ঘোড়া হায় হায় ঘোড়া খেলবো আয়। কে এই কে তো কে 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 তোমরা? কে কে? আমি তো দাদা। না 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 না। হায় ঘোড়া ভাই। আমি দৌড়ে নিচে চলে আসি। না, কাল সকালে বাবাকে বলতেই হবে সবটা, অনেক হয়েছে। কি হচ্ছে সব আমার পরিবারে? আগে দিদির ঘরটা পরিষ্কার করি, তারপর আবার খাবার বানাতে হবে। দিদি, এই দিদি, দিদি, বাবা। কি হলে আবার কি হলো? কি হলো? যাই তো, গিয়ে দেখি। কি হলো? সোনামা, সোনামা, কথা বল সোনামা, সোনামা। আমার যখন জ্ঞান এলো, বাবা মাথার কাছে ডাকলেন। এবার যদি বলি কি হয়েছিল আমার সাথে। আমি দরজা খুলেই কি বা দেখেছিলাম দিদি পাখার সাথে ফাঁস লাগিয়ে গলায় দড়ি দিয়েছে, কিন্তু দিদির অর্ধেক বডি তো ধরে গিয়েছে। তবে কিভাবে? না না, আমি কিছু ভাবতে পারছি না। এই ঠিক 2 দিনের মধ্যেই দিদির ঘরে থেকে একটা ডায়েরি পাই। লক্ষ্য করলাম ডায়েরির শেষ পাতা, অর্থাৎ দিদি পড়ে যাবার আগের দিন। যা পড়লাম তা আমার কল্পনার অতীত। লেখা ছিল, দাদা মরে যাওয়ার পর থেকে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার শরীরও ভালো নেই। রোজ রাতে আমার মনে হয় কেউ একটা দেখছে আমার। কাল রাতে স্বপ্ন দেখলাম আমি মরে গেছি। সবাই খুব কাঁদছে। আমার কিছু হলে বাবাকে কে দেখবে? ও রোজ আমাকে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু আমি তো বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। জানি না এসবের কি মানে। একের পর এক ঘটনা আমার আর বাবার মনে প্রচন্ড চাপ ফেলছিল। বাবা চল, আমরা বরং পিসির বাড়ি বহরমপুরে যাই। হ্যাঁ বাবা, আমি ভালো। আমি আর এখানে থাকতে পারছি না রে, আমি আর এখানে থাকতে পারছি না। বাবার শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করলাম, বাবার শরীর খারাপ, দিদির মৃত্যু, সব কিন্তু হচ্ছে 13 তারিখে। বাবার শরীর ক্রমে ক্রমে শুকিয়ে যাচ্ছে। একদিন আমার বন্ধু রৌনক বলল, ভাই দেখ, সব তো করলি, হ্যাঁ রে ভাই। এবার একটা কাজ কর,
এবার একটা কাজ কর, একজন মৌলানা সাহেবের সঙ্গে যোগাযোগ কর, একবার দেখ না করে কি হয়। আমার বন্ধুর কথা মতো মৌলানা সাহেবের সাথে আমি যোগাযোগ করি। একদিন তিনি আমাদের বাড়ি আসেন। তিনি এসেই বাবাকে দেখে বলেন, তোর বাপের তো দেখছি জিন জ্বালান করেছে কেউ রে। এতদিন আমায় ডাকিসনি কেন? এ তো আগেও তোর বাড়ির দুজনের প্রাণ খেয়েছে, এবার তোর বাপেরটা নেবে। শোন, আমি যতক্ষণ না বলবো এই ঘরের ধারে কাছেও কেউ আসবি না। তোর বাপ হয়তো এ যাত্রায় প্রাণে বেঁচে যাবে, কিন্তু তোর বাপের কিছু ও নিয়েই যাবে। শোন, ও কিন্তু নানা রকম গলায় তোকে ডাকতে পারে, ভুলেও দরজা খুলবি না। এরপর মৌলানা সাহেব দরজা বন্ধ করে দিল। হয়তো এরপরে মিনিট 15-20 হয়েছে। ঘর থেকে শুনতে পেলাম, গৌরব, গৌরব, আমি আমি দাদা বলছি, দরজাটা ভেঙে ফেল গৌরব, দরজাটা ভেঙে ফেল গৌরব। গৌরব, আমি রজত, দরজা খোল, আয় আয় আয়, সাঁতার কাটবো গৌরব। আমার আমার কোথাও বন্ধ লাগছে, আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা। আমরা কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে। কিছুক্ষণ পর দেখলাম মৌলানা সাহেব বেরিয়ে এসে বলল, দেখ, এই তাবিজটা তোর বাপের গা ছাড়া করিস নে। তোর বাপ হয়তো এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও তবে ও এমনি এমনি যাবে না। তোর বাপের কিছু না কিছু নিয়েই যাবে। এই কথা বলে মৌলানা সাহেব চলে গেল। আস্তে আস্তে দেখলাম বাবা সুস্থ হয়ে উঠছে, কিন্তু তার ঠিক 3 দিনের মধ্যে বাবা আর কথা বলতে পারছে না। মৌলানা সাহেবকে একবার ফোন করলাম। তিনি জানালেন, ও, আমি তো তোকে আগেই এ কথা বলেছি, ও তোর বাপের গলা নিয়ে গেছে রে, ও আর কথা বলতে পারবে না। জানি না কি হচ্ছে আমাদের সাথে। এরপর থেকে আমরা বহরমপুরেই আমাদের নতুন জীবন শুরু করি। এইবার আশা রাখবো আমাদের সাথে অন্তত সবকিছু ভালো হবে। এ কি, কার গলা এটা? কে তুমি? কে কে এই গৌরব, কে তুমি? হায় না না না, হায়, আমার দিকে আয় কে তুমি? গৌরব, আমি দাদা, হায় দাদা? গৌরব, দাদা? যদিও আমাদের মধ্যে একটা গল্প শোনার প্রবণতা আছে একটু রাত্রেবেলা, তবুও কখনো কখনো দুপুরবেলা সকালবেলা ভূতের গল্প শুনতে মন্দ লাগে না। তাই সকালটা আপনাদের জন্য একটু বিশেষ করার জন্য ভূতের গল্প নিয়ে এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে নিবেদিতা, এবং আমাদের সঙ্গে ছিলেন O3 প্রোডাকশন। এখন সুদেশনাথ দীর থেকে একটা কবিতা শুনে নেব, মালতী বালা বালিকা বিদ্যালয়। আপনাদের অত্যন্ত সকলেরই পছন্দের কবিতা জয় গোস্বামীর মালতী বালা বালিকা বিদ্যালয়। বেশ, শুনে নেব। মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন 9ম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব লেখা পড়ায় ভালো,
শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এত দিনের পরে। সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? খুব ভালো লাগলো শুনতে, ভীষণ ভালো কবিতা। নতুন করে কিছু বলার নেই, যতবারই শুনি ততবারই মুগ্ধ লাগে। আসুন অন্য কিছু আপনাদের একটুখানি শোনাই। এখন আরেকটি কবিতা, ঈশ্বর ও প্রেমিকের সংলাপ। এই কবিতা পাঠে রয়েছে আবৃত্তিতে মানসী মণ্ডল এবং অচি ভট্টাচার্য। এখন আপনাদের সঙ্গে ঈশ্বর ও প্রেমিকের সংলাপ। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথে থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা। ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকে। বলো কি বলবে আদালত? কিছু বলবে কি এর পরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। সব শেষে যখন গল্প শুনছিলাম, এতগুলো ভালো কবিতা শুনলাম, তখন মনে হলো যে একটু রবি ঠাকুরকে কোথাও যেন একটু মিস করছি। হ্যাঁ, রবি ঠাকুরের কবিতা নেই, তবে অংশুমান করের একটা ভীষণ সুন্দর লেখা রবি ঠাকুরকে নিয়ে আপনাদের জন্য। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেনের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিনও ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যেটি কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তাঁর। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে। ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে।
সে মনে করে আপনি তার। আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। আসলে যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাগর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। সেই দিন 25শে বৈশাখ। ভীষণ ভালো লাগলো সকালটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম মনের জানালার আরো একটি নতুন পর্বকে। এবং এই পর্বে আপনাদের সঙ্গে আমি নিয়ে এসেছিলাম ভূতের গল্প, তার সঙ্গে বিভিন্ন ধরনের কবিতা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখতে হবে চ্যানেল ভিশনে, মনের জানালায়। ধন্যবাদ।